দর্শক, কোটা বাতিলের দাবিতে পুরো দেশের আসলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আজ সারাদিন ধরে কয়েকদিন ধরেই তারা আন্দোলনে নেমেছে, আন্দোলনের রাজপথে নেমেছে। আমরা কিন্তু সকালবেলা থেকেই বিভিন্ন স্থানের শাহবাগ, রাজধানীতে শাহবাগ মোড় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিভাবে আন্দোলন করছেন সেই খবরাখবরগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আসলে এই কোটা কি, কোটা কেন, কোটা বাতিলের জন্যই বা এত আন্দোলন কেন, শিক্ষার্থীরা কি চাইছেন, তাদের দাবি কি, সবকিছু নিয়েই আসলে একটু বিস্তারিত আলাপ করতে চাই। আমার সাথে বার্তা কক্ষ থেকে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। এই নিয়ে আলাপ হবে, আমাদের সাথেই থাকুন। স্বাগত বার্তা কক্ষ থেকে। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলছিলাম আসলে দর্শকদেরকে যে আমরা কোটা বাতিলের জন্য যে আন্দোলন সেটি নিয়ে তো খবরাখবর দিচ্ছি, আপনিও এই আন্দোলনটির সাথে একদম শুরু থেকেই এর খবরাখবর আমাদের পাঠক দর্শকদের দিয়েছেন। আজ তো সারাদিন ব্যাপী কি কি হলো বা হচ্ছে সেটা তো আমরা কম বেশি জানি, সেটিও একটু আলোচনায় আনতে চাই। শুরুটা আসলে করতে চাই যে এর প্রেক্ষাপটটা নিয়ে, মানে আমরা আরেকটু না ভালোভাবে জানতে চাই যে। নিকিতা, আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতে আসলে বলতে চাই যে আন্দোলনের জায়গাটা কোথায়, আন্দোলনটা কোটা আন্দোলন কেন, আর এই কোটা ব্যবস্থাটা কি। আপনি যদি দেখবেন যে কোটা সরকারি চাকরি বলি অথবা যে কোনো ক্ষেত্রেই বলি, কোটা কেন রাখা হয়, সেটি রাখা হয় অনগ্রসর যে জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে মূলধারায় সম্পৃক্ত করা, তাদেরকে সুযোগ দেওয়া, অথবা যারা কম সুযোগ পায় তাদেরকে সেই সুযোগের আওতায় নিয়ে আসা এবং তাদের জন্য সুযোগ প্রাপ্তিটাকে আরো সহজ করে দেওয়ার জন্য। তো বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীনের পরে 1972 সালে প্রথম কোটা ব্যবস্থার যে সংস্কার শুরু হয়েছিল, এবং তখন শুরু হয়েছিল আমাদের জাতির যে সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে এই ধারার সাথে সম্পৃক্ত করা, সরকারি চাকরিতে তাদেরকে যুক্ত করা। এটা একটা বড় উদ্দেশ্য তখন ছিল, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সেটি করেছিলেন। এরপর আপনি দেখবেন যে সেটা যখন 1976 সালে যায়, সেটি কিন্তু তখন এটা 20% ছিল মেধার ভিত্তিতে, বাকিটা কোটায়। যখন এটা 1976 সালে যায় তখন কিন্তু এটাকে মেধার ভিত্তিতে নিয়োগ বাড়িয়ে সেটা 40% করা হয়েছিল। আচ্ছা, সর্বশেষ এটা বলছি 1976 সালের কথা বলছি। সর্বশেষ 2018 সালে যে আন্দোলন, সবচেয়ে বড় আন্দোলনটি হয়েছিল 2018 সালে, এবং 2018 সালে কিন্তু সেই আন্দোলনটি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এবং একটা পর্যায়ে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে বলেছিলেন যে কোটা নিয়ে যেহেতু এত আন্দোলন হচ্ছে, কোটা রাখারই প্রয়োজন নাই। তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে একটি পরিপত্র জারি হলো এবং সেই পরিপত্রের ভিত্তিতেই পরবর্তীতে কোটা ব্যবস্থায় উঠিয়ে দেওয়া হলো। তো তখন কিন্তু 2018 সালে যে বাস্তবতাটি সেটি হচ্ছে যে 56% তখন কোটায় নিয়োগ হতো এবং বাকি যে 44% সেই নিয়োগটি হতো মেধার ভিত্তিতে। আবার কোটার ভিত্তিতে যেই নিয়োগটি হতো সেখানে 56%-এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা ছিল, 10% ছিল নারী কোটা, 10% জেলা কোটা, 5% ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন জাতিগোষ্ঠী তাদের কোটা, এবং 1% ছিল যারা প্রতিবন্ধী তাদের জন্য নির্ধারিত কোটা। তো তখন যে আন্দোলনটি যখন শুরু হয়, আমরা কিন্তু কখনোই আন্দোলনকারীরাও বলেননি যে আমরা কোটা বাতিল চাই, এবং আপনি দেখবেন যে হ্যাঁ, সংস্কারের কথা বলা হয়েছে বারে বারে। তো তখন যেটি হয়েছে যে সংস্কারের পরিবর্তে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা দেখলাম সেটি যখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বললেন এবং তার কিছুদিন পরেই আমরা দেখলাম যে পরিপত্র জারি হলো যে 9ম থেকে 13তম গ্রেড, এই গ্রেডে কোনো ধরনের কোটা ব্যবস্থা থাকবে না, কোটা বহাল থাকবে না। তো এর পরবর্তীতে থেকে কিন্তু এই যে গত 5 বছর আমরা কিন্তু এই চিত্রটি দেখে এসেছি যে কোটা ছাড়াই এই চাকরিগুলোতে নিয়োগ হচ্ছে। এখন কথা হলো যে যদি সেই অবস্থায় চলতে থাকে, এই সময় পরে এসে 5 বছর পরে কেন আবার আন্দোলনটি শুরু হলো, সেটাই হচ্ছে আমাদের জানার জায়গা। আপনি দেখবেন যে সর্বশেষ 2021 সালে কোর্টে একটি রিট হয়, যে রিটটি করা হয়েছিল যে 2018 সালে যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটির বৈধতা চ্যালেঞ্জ করে। আচ্ছা, এবং এই যখন সেই রিটের শুনানিতে সর্বশেষ যখন এই পরিপত্রটি বাতিল করা হলো,
তারপর থেকেই মূলত এই আন্দোলনটি দানা বাঁধতে শুরু করেছে। এবং আপনি দেখবেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটি, আগের আন্দোলনগুলো আমরা দেখেছি, এই আন্দোলনটিও আমরা দেখছি, এখান থেকেই শুরু হয়, পরবর্তীতে এটা সারা দেশ জুড়ে এটা ছড়িয়ে পড়ে। এখন এই আন্দোলনটি যখন শুরু হয়, আমরা অতীতে যখন এই ধরনের ঘটনাগুলো আমরা যখন সংবাদ সংগ্রহ করেছি, আমাদের কাছে যেটি আমরা দেখেছি যে আন্দোলনটি আসলে কাদের, আন্দোলনটি কারা করছে বা কেন আন্দোলনটি হচ্ছে। আন্দোলনটি হচ্ছে, আপনি দেখবেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরিটা এখন সরকারি চাকরির চাওয়ার বা করতে চাওয়ার প্রবণতা অতীতের সকল সময়ের তুলনায় অনেক বেড়েছে। সেই বাড়ার জায়গাটির পেছনেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি দেখবেন যে একটা সময় ছিল যে এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে অনেক ধরনের অনিয়মের কথা আমরা শুনেছি, বা নিয়মিতভাবে এই নিয়োগগুলো না হওয়ার কথাও আমরা শুনেছি, অথবা হচ্ছে যে চাকরির প্রক্রিয়া নিয়েও অনেক ধরনের কথা ছিল। ওই সময়টাতে এমনও ছিল যে আপনি বেসরকারি চাকরিতে সরকারি চাকরির থেকে অনেক ধরনের সুযোগ সুবিধাও বেশি ছিল। বাট এই যতগুলো সমস্যা ছিল, এই সমস্যাগুলো থেকে এই সময়টাতে বর্তমান সময় এসে কিন্তু অনেকখানি সরকারি চাকরির যে বাজার ভালো, বেতন ভালো, চাকরি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা এসছে, মেধাবীরা নিয়োগও পাচ্ছে। কিন্তু তখন যখন সেটার জন্য এসছি, আপনি দেখবেন যে একটা সময় কিন্তু মেডিকেল, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা, তারপর হচ্ছে বিজ্ঞানের ছাত্ররা, তারা কিন্তু কম আসতো। তো তারা বিশেষ দিয়ে তারা হচ্ছে প্রশাসন, পুলিশ, এই ধরনের চয়েসগুলো তাদের কম ছিল, তারা এগুলো আসতে চাইতো না। চাকরির নিশ্চয়তার ব্যাপারটা এখন আমার মনে হয় যে অনেক বেশি কাজ করে, নিশ্চয়তা বেড়েছে। এই যে একটা আনসার্টিনিটি ছিল, আপনি প্রাইভেট সেক্টরে যে এখন বর্তমান বাস্তবতায় আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে গ্র্যাজুয়েশন শেষ করে সে হয়তো 15,000 টাকা 20,000 টাকায় সে বেতনে সে চাকরি শুরু করতে হচ্ছে তাকে, যেখানে বাংলাদেশে একজন রিক্সাওয়ালাও এখন 25 থেকে 30,000 টাকা হয়তো তার মাসে ইনকাম আছে। তো এই যে একটা বাস্তবতা চলে এসছে, এই কারণে কিন্তু সব ধরনের ব্যাকগ্রাউন্ডে একটা মিশেল কিন্তু বিসিএস এর ক্ষেত্রে আমরা দেখছি, এবং এই কারণেই এই যে বাজারটা এবং এই চাকরির চাহিদাটা বেড়েছে। তো এই প্রেক্ষাপটে যেটি হয়েছে, যখন আমার চাকরিতে সফলতার হার কত, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি দেখবেন যে এখন যখন আপনি শতভাগ মেধায় নিয়োগ হয়, শতভাগ মেধায় নিয়োগ মানে হচ্ছে যে এর মধ্যে 100 জনই মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এটি যখন 56%, যদি যেটা আন্দোলনকারীরা বলছেন যে 56% যদি কোটা থাকে, তার মানে এই প্রবাবিলিটিটা 56% তাদের জন্য কমে গেল। এখন কথা হচ্ছে যে যদি এই জায়গাটা এভাবে কমে যায়, তখন কিন্তু এই জায়গাটা সংকুচিত হতে থাকে এবং এই সম্ভাবনার জায়গাটা সংকুচিত হতে থাকে। আপনি দেখবেন যে একটা সময় ছিল যে দেশের বাইরে পড়তে যাওয়ার প্রবণতা কিন্তু সেই অর্থে ছিল না। আমরা ইউনেস্কোর যদি জরিপ দেখি 2008 সালে, তখন আমরা দেখতাম যে এখানে খুব বেশি কিন্তু ছিল না দেশের বাইরে যারা পড়তে যায়। আমাদের কাছে সর্বশেষ হিসাব হচ্ছে যে 16,000-এর মতো 2008 সালে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য পড়তে গেছে। সেটি কিন্তু আমরা দেখেছি গত বছরে এসে সেটা 52,000 ছুঁয়েছে। তো এর মানেটা কি? আপনি এখন কি তারা শুধুই পড়তে যাচ্ছে? যদি শুধুই পড়তে যেত, তারা পড়াশোনা শেষ করে কিন্তু বাংলাদেশে ফেরারও একটা প্রবণতা থাকতো। বাট আপনি দেখবেন যে আপনার আমার আশেপাশে যারা আছেন, যারা গেছে, দেশের বাইরে যারা যাচ্ছে, তাদের ফিরছে কতজন? তো এই যে একটি বাস্তবতা তৈরি হয়েছে যে একদিকে জবের যে চাকরির যে সুযোগগুলো, সেগুলো সংকুচিত হতে থাকা, অন্যদিকে চাকরির যে প্রাইভেট সেক্টর যে অনিশ্চয়তার জায়গাগুলো তৈরি হয়েছে, আপনি উদ্যোক্তা হতে যাবেন, সেখানে অর্থনৈতিক যে একটা ভঙ্গুর অবস্থা বিরাজ করছে, সেটার যে সেই বাস্তবতাটি আছে। এই জন্য সরকারি চাকরিতে এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এবং এ কারণেই কিন্তু এই যে আন্দোলনগুলো কিন্তু মূলত যখন এই অনিশ্চয়তার জায়গাটি বেড়েছে এবং সরকারি চাকরি আগ্রহ বেড়েছে, মূলত আন্দোলনের জায়গাটি সেখান থেকেই তৈরি হয়েছে। এবং এই পর্যায়ে এসে তারা যে দাবিটি করছেন, তারা বলছেন যে বর্তমান যারা আন্দোলন করছেন তাদের দাবির জায়গাটি হচ্ছে যে পূর্বের যে পরিপত্র, সেই পরিপত্রটি বহাল করা। এখন পূর্বের পরিপত্রটি বহাল কিভাবে হবে? পূর্বের পরিপত্রটি বহাল হ্যাঁ, তারা কিন্তু এখনো চাইছেন যে পূর্ব পরিপত্র বহাল করা মানে হচ্ছে যে তখন কোনো ধরনের কোটা ব্যবস্থা থাকবে না। তবে তার পাশাপাশি একটা কথা তারা বলছেন যে যেটা যৌক্তিক পর্যায়ে কোটা রাখা যেতে পারে। যেমন আগেরবার যখন সংস্কার হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে এটা 10% করা, 10%-এর মধ্যে কোটাকে নিয়ে আসা, বাকিটা মেধার ভিত্তিতে হোক। তখন কিন্তু এই দাবিটি উঠেছিল। এবং আপনি দেখবেন যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নারীদের ক্ষেত্রে 10% কোটা ছিল।
কিন্তু ওই যে আন্দোলনে কিন্তু নারীদের অংশগ্রহণও একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ ছিল। অবশ্যই অবশ্যই মাহমুদ ভাই, আমরাও মোটামুটি আমাদের সময় অনেকখানি শেষই হয়ে গেছে আমি বলবো। সব মানে আমি আপনার কাছে আসলে যেটা জানতে চাইবো যে মানে আপনার বিশ্লেষণ শুনে আমার মনে হচ্ছে যে আরেকটু বিস্তারিত জানতে পারলে আরেকটু ভালো হতো, কিন্তু তবুও যে আমি আজ সারাদিন বসে বসে এই শিক্ষার্থীদের নানান জনের নানান কথা, নানান বক্স পপ আমি দেখছিলাম, এবং তারা যেভাবে অনেকে নিজেদের বুদ্ধিমত্তাকে, নিজেদের দক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছেন, যে নিজের কাছে নিজেই যেন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমন কথাও তারা বলেছেন। তাহলে এর শেষটা আসলে কোথায়? মানে এই কোটা আন্দোলন বা কোটা বাতিলের যে আন্দোলনটি, সেটি আসলে মানে কোথায় গিয়ে আলটিমেটলি দাঁড়াতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, আমাদের যে অভিজ্ঞতা, আমি এর আগে এই আন্দোলনের আগে আরো দুটি আন্দোলন, কোটার যে দুটি বড় আন্দোলন, সে দুটো আন্দোলনের সংবাদ সংগ্রহের সুযোগ আমার হয়েছে। তো আমার যে অভিজ্ঞতা যেটি বলে সেটি হচ্ছে যে কোটার যে দাবিটি, এটি কোনো রাজনৈতিক কোনো দাবি নয়, এটি হচ্ছে একেবারেই শিক্ষার্থী পর্যায়ের দাবি। এবং এই দাবির কারণে যখন আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ তখনই হয় যখন শিক্ষার্থী মনে করে যে আমার এখানে একটা আগ্রহের জায়গা আছে, আমার এখানে একটি, তো সেই জায়গাতেই কিন্তু তারা যুক্ত হয়। এবং কোটার আন্দোলনগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একই চিত্রটি দেখেছি। আপনি দেখবেন যে ক্ষমতাসীন এখন যে ছাত্র সংগঠন আছে, বাংলাদেশ ছাত্রলীগ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, আমরা কিন্তু দেখেছি 2018 আন্দোলনে এখনকার যারা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব এবং যারা নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রলীগে, তাদের একটা বড় অংশ কিন্তু সেই আন্দোলনে ছিল এক সময়। তখন হয়তো তারা সাংগঠনিকভাবে ছিল না, কিন্তু তারা শিক্ষার্থী হিসাবে কিন্তু সেই আন্দোলনে ছিল। আজকে আবার আমরা যে চিত্রটি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে যে আন্দোলনের জন্য বের হচ্ছে, তাদেরকে হলে তালা মেরে দেওয়া হয়েছে হলে বের হতে যাওয়ার পথে, অথচ সেই আন্দোলনে যারা ছিল তারা কিন্তু এখন ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে। এর মানেটি হচ্ছে যে আমরা এটা বলতে পারছি না এই আন্দোলনটি আসলে শিক্ষার্থীদেরই একটি আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে কোটা বাতিলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আন্দোলনের ক্ষেত্রে বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌক্তিকভাবে বিষয়টি চিন্তা করা, আবেগের বশবর্তী না হওয়া, ক্ষোভের বশবর্তী না হওয়া। কারণ হচ্ছে যে এটি আমরা কেন করছি, আমাদের চাকরিতে, আমাদের প্রশাসন ব্যবস্থা, আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, যেই মানুষগুলো এটি নির্ধারণ করবে, অবশ্যই আমরা চাই যে সেই জায়গায় মেধাবী মানুষগুলোই আসুক। এখন কথা হচ্ছে যে যারা কোটায় নিয়োগ পায় সবাই কি, তারা কি কেউ মেধাবী না? মেধাবী। কথা হচ্ছে যে মেধার জায়গাটিকে সংকুচিত না করা, সেই জায়গাটি, আন্দোলনের মূল জায়গাটি কিন্তু সেটি। এবং তারা কিন্তু এটাও বলছে যে এটাকে যৌক্তিক পর্যায়ে রেখে এটা কিন্তু সংস্কার করার সুযোগ আছে। একদমই তাই। মানে কোটার কারণে অন্য শিক্ষার্থীদের প্রতি যেন কোনো কি বলবো, বিষয়টা যদি আনফেয়ার না হয়। একদমই তাই। মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এই বিষয়গুলো নিয়ে সামনে নিশ্চয়ই আরো বিস্তারিত আলাপ করতে পারবো। দর্শক, কথা হচ্ছিল সরকারি চাকরিতে কোটা নিয়ে হচ্ছেটা আসলে কি। আপনি কি ভাবছেন আমাদের জানতে পারেন কমেন্ট সেকশনে। আগামী রবিবার আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথমআলো.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।